স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার আন্দোলন থেকে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মঙ্গলবার নগর ভবনের সামনে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভ করেন ইশরাকের হাজারো সমর্থক। এতে বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের সেবা ও কার্যক্রম। নগর ভবনের সামনে বানানো অস্থায়ী মঞ্চে গান আর স্লোগানে মাতিয়ে তোলা হয় পুরো এলাকা। ঢাকাবাসীর ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দক্ষিণ সিটির একাংশের কর্মকর্তা কর্মচারী ছাড়াও সাবেক কাউন্সিলর, বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল দিনভর রোদ বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা বলছেন, দ্রুত ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো হলে অচল করে দেওয়া হবে ঢাকা। এ সময় তারা স্থানীয় সরকার উপদেষ্টা অপসারণের দাবিও জানান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার আন্দোলন থেকে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগর ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, ইশরাক সমর্থকদের কর্মসূচির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। দেখুন সারা, আজকে সকাল 10টা থেকে সে আন্দোলন কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও আজকের আন্দোলনী কর্মসূচি তাদেরকে একটু পরিবর্তন এনেছেন। আমরা তাদের আন্দোলনকারীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আসলে আজকে যেহেতু কোর্টে একটি শুনানি আছে, সেই কারণে আন্দোলনটা শুরু হবে আজকে মূলত মৎস্য ভবন থেকে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি মৎস্য ভবনে প্রায় হাজার হাজার ইশরাক সমর্থকরা ইতিমধ্যেই তারা সেখানে জড়ো হয়েছেন। জড়ো হওয়ার কারণটা হচ্ছে যেহেতু কোর্টে শুনানি আছে, কোর্টকে জানান দেওয়া যে তাদের উপস্থিতি এবং তাদের সেটা কিছুটা যেন প্রভাব পড়ে, এই কারণেই তারা মৎস্য ভবনে উপস্থিত হয়েছেন এবং সেখানে বড় রকমের সমবেত হয়ে এখান থেকে মিছিল করে তারা নগর ভবনের সামনে আসবেন। এই কারণে নগর ভবনটা আপনি দেখতে পাচ্ছেন এখনও ফাঁকা রয়েছে। আর যেটি জানিয়ে রাখি যে এই নগর ভবনে যে সেবা কার্যক্রম বা জনগণের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেটি আপনি প্রধান ফটকটি বন্ধ রয়েছে, কিন্তু যে ছোট গেটটি আছে সেটি দিয়ে কিছু কিছু কর্মচারীরা প্রবেশ করেছেন। এখনও পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিতরে প্রবেশ করেননি, আমি তথ্য জানতে পেরেছি। কিন্তু তারা ভিতরে যারা যাচ্ছেন তারা কিন্তু তাদের নিজস্ব কর্মস্থলে বা রুমে তারা বসতে পারছেন না, কারণ নিচতলা থেকে দোতলা পর্যন্ত ওঠার যে সিঁড়ি কোটা সেটি কিন্তু একদম তালা দেওয়া হয়েছে, একটু বন্ধ করে রাখা হচ্ছে। সেই কারণে তারা মূলত একদম অচল হয়ে পড়েছে সিটি কর্পোরেশন ভবন। আরেকটি ঘোষণা ছিল যে আজকে ঢাকা সিটিতে তাদের যে পরিচ্ছন্নতা কর্মীরা তাদের যে সেবা কার্যক্রম চালানোর কথা ছিল সেটি আজকে বন্ধ থাকার কথা ছিল, কিন্তু সকালে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন বেশ কিছু জায়গা দেখার সুযোগ হয়েছিল। সেবা কার্যক্রম চলছে, এখনও বন্ধ হয়নি, কিন্তু আজকে হয়তো প্রতিদিন যেখানে সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা ছিল, মঞ্চটি আপনি দেখতে পাচ্ছেন, সেই মঞ্চটি ভেঙে ফেলা হয়েছে। আজকে আপাতত মঞ্চটি থাকবে না, কিন্তু সেখানে ডেকোরেশনের সাউন্ডের কাজ চলছে। হয়তো কিছুক্ষণ পরে এখানে মৎস্য ভবন থেকে এসে নেতাকর্মীরা এখানে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং এই আলোচনা থেকে আসলে তার যে কোর্টের যে রায়ের কী ফলাফল আসে সে পর্যন্ত তারা অপেক্ষা করবেন। তো স্যার, আপাতত এই ছিল এখান থেকে আমার কাছে। ধন্যবাদ বিজন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে হাইকোর্টের আদেশ আজ দুপুর 12:30টায় এ বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত জানাবেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। মঙ্গলবার 2 দফা ত্রিপক্ষীয় শুনানি গ্রহণ করে হাইকোর্ট। এ সময় ইশরাকের পক্ষে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা আবেদনের বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেন রিটকারী আইনজীবী। অন্যদিকে রিটকারীর এই আবেদনের বৈধতা নেই দাবি করেন ইশরাকের আইনজীবীরা। একই সঙ্গে অযৌক্তিক রিটের মাধ্যমে আদালত ও আইনজীবীদের সময়ের অপচয় হয়েছে দাবি করে সেই বাবদ অর্থ আদায়ের নির্দেশনা ও খারিজ আদেশের আর্জি জানান ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি। পোস্টে তিনি লেখেন, গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে 2 উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিত। যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এবং এটাও অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন। পদত্যাগের দাবিতে যৌক্তিক দাবি করে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক বিতর্কের অবসানে এটাই সঠিক পদক্ষেপ হবে। সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা নাহিদ ইসলামকে অনুসরণ করতেও বলেন তিনি।
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে নির্বাচন ভবনের সামনে আজ দুপুর 12টায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঢাকা দক্ষিণের মেয়র পদে ইশরাক হোসেনকে ঘিরে সৃষ্ট সংকট স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে দূর হবে বলে আশা দলটির। এ সময় জানানো হয়, বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছে না এনসিপি। যা ছাড়া চলেই না বাঙালির, একেবারে সাদামাটা ভেষজ পানীয়, যা কালের পরিক্রমায় হয়ে উঠেছে পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয়। চীনে উদ্ভাবিত এ পানীয়টি এখন বাংলাদেশের মানুষের অপরিহার্য অনুষঙ্গ। ব্যাপক হারে চা উৎপাদনের কারণে সিলেট বিভাগ পরিচিতি পেয়েছে দুটি পাতা একটি কুড়ির দেশ হিসেবে। প্রাত্যহিক জীবনের অনুষঙ্গ ছাপিয়ে চা এখন অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ শিল্প। বিশ্ব চা দিবসে চা নিয়ে প্রত্যুষ তালুকদারের প্রতিবেদন। চীন থেকে চায়ের প্রচলন শুরু খ্রিস্টপূর্ব 2037-এর দিকে। তৎকালীন চৈনিক ঔষধ ও উদ্ভিদ গবেষক সম্রাট শেন নং চা পাতা ভেজানো গরম পানি পান করে সতেজতা অনুভব করতেন। কিংবদন্তি আছে সেই থেকে পানীয় হিসেবে চায়ের প্রচলন। বাংলাদেশে চায়ের চাষ শুরু ব্রিটিশদের হাত ধরে 1857 সালে সিলেটের মালনীছড়া চা বাগানে। সময়ের পরিক্রমায় এদেশের মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে ওঠে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় এই পানীয়টি। ধীরে ধীরে যেমন লাভজনক শিল্প হিসেবে এর প্রসার ঘটে, তেমনি চা পানের ব্যাপ্তিও শৈল্পিক মাত্রায় রূপ নেয়। প্রতিটি ঘরেই অন্তত 1-2 বার চায়ের কাপে ধোঁয়া ছড়ায়। আথিতেও তাই জুড়ি নেই চায়ের। মার সাথে যখন সন্ধ্যার সময় চা নিয়ে বসে বিস্কুটটা ভিজিয়ে খেতে ভালো লাগে আমার। বেশি জাল হলে চাটা টেস্ট হয় বেশি, তারপর পরিমাণ মতো দুধ চিনি দিলেই একদম চা হয়ে যায়। কম করে হলো 3 কাপ খাওয়া হয়। এই যে আমি আমার ফ্যামিলি নিয়েও প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর একবার খাই। চায়ের পুষ্টিগুণও অনন্য। পাড়ার অলিগলি থেকে ডাকসাইটে রেস্তোরাঁ, সবখানেই পানীয়টির চাহিদা তুঙ্গে। আমি নিজেও তো চা পাগলা, অবশ্যই চা খাই, খুব বেশি চা খাই আমি। বন্ধু বান্ধব এই যে আমার ফ্রেন্ড সাথে তো আড্ডা দেই। মূলত সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও পার্বত্য চট্টগ্রামের টিলা পাহাড়ি ভূমিতে চায়ের চাষাবাদ হয়। তবে এখন তা ছড়িয়ে পড়েছে সমতলেও। চা এখন এদেশের অর্থনৈতিক ভিত্তির অন্যতম চালিকা শক্তি। প্রোডাকশান এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে আমরা কেবলমাত্র একটা টি ওয়ার্কশপ ডেভেলপ করতে পারছি, বাট সেখানে এখন ইনস্ট্রুমেন্ট সহ আমরা গবেষণা পুরোদমে শুরু করতে পারিনি। এক্ষেত্রে আমাদের সরকারের উচ্চ পর্যায় থেকে আরও অধিক বিনিয়োগ করলে আমরা টি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং টি প্রোডাকশানের জন্য যে সমস্যাগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে চা প্রোডাকশানে আরও অবদান রাখতে পারতাম। সময়ের সাথে বহুমাত্রিক উদ্ভাবনীতে বাড়ছে দেশে চায়ের উৎপাদন ও বিপণন, যা আশার আলো দেখাচ্ছে দেশের অর্থনীতিতে। দেশের অর্থনৈতিক ভিত্তি শক্ত করতে চা শিল্প যতটা ভূমিকা রাখছে, দিনের পর দিন দেশের পর্যটন শিল্পেও চা শিল্পের অবদান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিলেট অঞ্চলের প্রায় প্রতিটি চা বাগানই যেন এক একটি মনোরম প্রাকৃতিক স্পট। এখানে দেশ বিদেশের দর্শনার্থীরা আসছেন। এমন গুরুত্বপূর্ণ শিল্পকে টিকিয়ে রাখতে এবং এর বিকাশে কেবল মালিক পক্ষই নয়, সরকার এবং শ্রমিক পক্ষ সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ভারতের বিধিনিষেধে বাংলাদেশের বিভিন্ন স্থলবন্দরে আটকা পড়েছে তৈরি পোশাকসহ রপ্তানি পণ্যের অসংখ্য ট্রাক। বন্দরে নেওয়ার পরও এলসি করা এসব পণ্য রপ্তানি করতে না পারায় চরম বিপাকে ব্যবসায়ীরা। তাই পণ্য ফিরিয়ে নেওয়ার পাশাপাশি খোঁজা হচ্ছে বিকল্প উপায়। ব্যবসায়ী নেতারা বলছেন, হুটহাট করে এমন বিধিনিষেধ আরোপ অনুচিত। লোকসান এড়াতে সরকারের পদক্ষেপ চান তারা। কম খরচ ও সহজ যোগাযোগের কারণে ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দরকে প্রাধান্য দিয়ে থাকেন বাংলাদেশের ব্যবসায়ীরা। কিন্তু প্রতিবেশী দেশটি স্থলবন্দর দিয়ে বেশ কয়েক ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করায় পড়তে শুরু করেছে এর প্রভাব। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকা পড়ে অন্তত 20 ট্রাক। এছাড়া বেনাপোলে আটকা পড়ে তৈরি পোশাকবাহী 36টি ট্রাক।
বসে আছে, গাড়ি আজকে বলছিল ঢোকবো, এখনো ঢোকে না গাড়ি। কোনো এখনো সিদ্ধান্ত নিচ্ছে না, নেওয়ার কারণে বসে আছে। সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের এখানকার স্থানীয় এবং বাইরের লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 2 দিন যাবত আসছি এখানে, আমাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ আমাদের থাকায় কষ্ট হচ্ছে। পণ্য সামগ্রী নিয়ে সীমান্তে আটকা থাকা ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। অন্যদিকে যেসব ট্রাক বন্দরে এরই মধ্যে প্রবেশ করেছে, সেগুলোতে থাকা পণ্য আদৌ ভারতে পাঠানো যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আমাদের এলসিগুলা অর্ধেক হয়ে আছে, অসম্পূর্ণ হয়ে আছে। এগুলো তারা যদি একটা সময় বেঁধে দেয়, তাহলে এই এলসিগুলো সম্পূর্ণ হয়ে গেলে সেখান থেকে আর নতুন করে কোনো এলসি হবে না। সেখান থেকে আমরা অনেকটা আর্থিকভাবে রেহাই পাবো আর কি। যে 18 ট্রাকে প্রায় $1.5 লক্ষ, $1,50,000 আমরা হারিয়ে ফেলেছি, যেতে পারিনি। এটা বিরাট লস আমাদের। ব্যবসায়ী নেতারা বলছেন, ভারত হঠাৎ বিধিনিষেধ আরোপ করায় ক্ষতির মুখে রপ্তানিকারকরা। বুড়িমারি স্থলবন্দর দিয়ে আসলে রপ্তানির উদ্দেশ্যে যে পণ্যগুলো যাচ্ছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। সে কারণেই এই গণভোগান্তিটা, অসাবধানতার কারণেই আজকের এই গণভোগান্তি, ব্যবসায়ীদের ভোগান্তি এবং প্রচুর ক্ষতির মুখে। এর আগে এপ্রিলে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এবার স্থলবন্দর দিয়ে নতুন ঘোষণায় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় দেশের ব্যবসায়ীরা। আসিফ খান, টিভিসি নিউজ। গেল সোমবার কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি স্থগিত হলেও চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। আমদানি রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। বন্দরে খালাস কার্যক্রম বিঘ্নিত হওয়ায় বাজার অস্থির হয়ে ওঠার আশঙ্কা ব্যবসায়ীদের। প্রায় 54,000 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এখন কন্টেইনারের সংখ্যা 44,000 টিউএস। পাশাপাশি 19টি অফডকেও রয়েছে 86,000 টিউএস। গত 19 দিনের ব্যবধানে 8,000-এর বেশি কন্টেইনার বেড়েছে বন্দরের অভ্যন্তরে। দেশের বৃহত্তম কাস্টমস হাউসে কর্মবিরতির ফলে আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্কায়ন সহ সব ধরনের কার্যক্রমে ঘটেছে বিঘ্ন। শুল্কায়ন না হওয়ায় বন্দর থেকে ডেলিভারি হয়নি পণ্য। ভোগান্তিতে পড়েন আমদানি ও রপ্তানিকারকরা। কন্টেনারগুলো ডেলিভারি হবে, সেই কন্টেনারগুলোরও কিন্তু চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসের একটি আপনার ড্যামারেজের বিষয় আছে। তো আমদানিকারককে পরিশোধ করতে হয় এবং এর একটি বিরূপ প্রভাব যে কিন্তু আলটিমেট আমাদের যারা ভোক্তা আছে তাদের ঘাড়ে দিয়ে পড়ে। আমরা চাই না আমাদের চট্টগ্রাম বন্দর আপনার কোনো কন্ডিশন হোক, আমরা সবসময় চাই কন্ডিশন মুক্ত। রাত্রি হয়ে গেলে যেহেতু চট্টগ্রাম পোর্ট থেকে দিনে দিনে মাল নেওয়া যায় না, আজকের দিন দরখাস্ত করতে হবে আগামীকাল মাল নেওয়ার জন্য। চিটাগং পোর্ট একদিনে মাল দিতে পারে না। এখন উল্টা চিটাগং পোর্ট আরও সমস্ত কন্টেনারের উপরে 4 গুণ চার্জ ভাড়া দিয়েছে, 4 টাইমস। আগে যেটা $48 ছিল, এখন $192। বন্দর কর্তৃপক্ষ বলছে, কিছু অফডকে জটিলতার কারণে পণ্য খালাসে ধীরগতি তৈরি হয়েছে। তো আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স, সেটা আমাদের ধরেন 3,500 থেকে 4,000 টিউজ এভারেজ ডেলিভারি যাচ্ছে। আমাদের লোকজন দিনের ডেলিভারিটা রাত্রে অবধি কষ্ট করে ডেলিভারি দিয়ে যাচ্ছে। বন্দরের সক্ষমতা বাড়াতে দীর্ঘদিন পরে থাকা পণ্যবাহী ও বিপজ্জনক কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির বিশেষ আদেশ দেয় এনবিআর। কন্টেইনার জট বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ায় প্রভাব পড়েছে অর্থনীতির উপর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কর বৈষম্য আর অতিরিক্ত নিবন্ধন খরচের কারণেই দেশের সংকুচিত হয়েছে রিকন্ডিশন বা পুরাতন গাড়ির বাজার। বাণিজ্যিক ব্যবহারকারীরা বলছেন, নতুনের নামে নিম্নমানের গাড়িতে বেশি বাজার সুবিধা দিয়েছে বিগত সরকার। তাতে বিশেষ শ্রেণী লাভবান হলেও পকেট কাটা গেছে নিম্ন ও মধ্যম আয়ের ব্যবহারকারীদের। এ অবস্থায় নতুন বাজেটে রিকন্ডিশন গাড়ি আমদানিতে বৈষম্যের অবসান চান ব্যবসায়ীরা। রাজধানীর তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে সারি সারি ট্রাক, মিনি ট্রাক ও কাভার্ড ভ্যান। প্রায় 99%ই ভারতের তৈরি নতুন যানবাহন। ব্যবহারকারীদের অভিযোগ, নতুন হলেও এসব যানবাহন তাদের জন্য বোঝা। ইন্ডিয়ান গাড়ি যেরকম দাম কম, এটা হলো আমার গরিব মারার কল। সেগুলো না আমরা ভুগতে আছি জনগণ। টাকা দিয়ে আমরা কিস্তি দিয়া, 4 লাখ 5 লাখ দিয়া কিস্তি দিয়ে যে কদিন চলাইতাম পারি, একদিন চলে।
আগের সরকার পরিবেশ রক্ষার দোহাই দিয়ে ভালো মানের রিকন্ডিশন গাড়ি আমদানিতে বসায় চড়া শুল্ক, যে কারণে উন্নত মানের বাণিজ্যিক গাড়ির দাম বেড়ে হয় আকাশ ছোঁয়া। সে সুযোগে অপেক্ষাকৃত সস্তা গাড়ির দখলে যায় সড়ক। এই আকিস গাড়ি বের করছে, এগুলা বাজে গাড়ি, আমাদের টাকা নষ্ট করার জন্য গাড়ি, দেশের সম্পদ নষ্ট হয়। এগুলো নতুন ইনটেক গাড়ি আসলো 4-5 বছর পরে আবার কাজ করা লাগে। একই অবস্থা ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রেও। পরিবেশ বান্ধব গান গেয়ে নিম্নমানের সস্তা গাড়ি আমদানিতে দেওয়া হয় নানা সুযোগ। অভিযোগ আছে এসব গাড়ির দাম কম দেখিয়ে দেয়া হয়েছে বিপুল রাজস্ব ফাঁকিও। দেখা যাচ্ছে চায়নাতে দাম আছে $25,000, এখানে দেখাচ্ছে মাত্র $9,000 কি $9,700। একদিকে তারা শুল্ককর ফাঁকি দিচ্ছে, আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে। এ অবস্থায় আসছে বাজেটে নীতি বৈষম্যের অবসান চান আমদানিকারকরা। সেই মাইক্রোবাসটা যেটা 10 থেকে 15 আসন বিশিষ্ট, সেটার উপরে সাপ্লিমেন্টারি ট্যাক্স আছে, এটা তুলে দেওয়ার কথা বলেছি। আমাদের লোকেরা খুব পছন্দ করে জাপানি গাড়ি, পিক আপ, হালকা গাড়ি, ভ্যান, এগুলো বয়স সময় উঠে দিয়ে বাজার দরে সেগুলোকে অ্যাসেসমেন্ট করে দিলে আমাদের দেশের বিরাট বেনিফিট হতো। বিশ্লেষকরাও বলছেন নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারের উচিত জনগণের সুবিধাকে আগে প্রাধান্য দেয়া। 2 টাকার লাভ করতে গিয়ে আমাদের দেশের যে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা দেশকে আর্টিফিশিয়ালি এরকম এখানে প্রেফারেন্স দেওয়ার জন্য কোনো দরকার নেই। ক্রেতারাই ডিসাইড করবে তাদের বাজেট অনুযায়ী, কোয়ালিটির উপর বা ওয়ার্ড অফ মাউথের উপর তারা ডিসাইড করবে। সো গভর্নমেন্টের পলিসি হওয়া উচিত লং রানে। আমদানিকারকরা বলছেন নীতি বৈষম্য দূর হলে রিকন্ডিশন গাড়ি আমদানি থেকে প্রায় 7,000 কোটি টাকার রাজস্ব পেতে পারে সরকার, আর ব্যবহারকারীরা পাবেন কম দামে মানসম্মত গাড়ি। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দেশমাতৃকার সেবায় তরুণ কর্মকর্তাদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দেশ ও জনগণের প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025, 86তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি 2025 আলফা কোর্সের 45 জন ক্যাডেট কমিশন লাভের মধ্য দিয়ে নতুনভাবে যুক্ত হলেন দেশের আকাশ রক্ষার শপথে। সকালে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন নৌবাহিনীর প্রধান। এ সময় ট্রেনিংয়ের সাফল্যের জন্য নবীন অফিসারদের মাঝে ট্রফি ও ব্যাচ বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ওয়েন্ডি অর্টিজ নামের এক দরিদ্র অভিবাসী নারীকে প্রায় 20 কোটি টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। 32 বছর বয়সী ওই নারী পেনসিলভিয়ার একটি মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় ঘন্টায় মাত্র $13 আয় করেন। ঘটনায় তাজ্জব বনে গিয়ে তিনি জানিয়েছেন, এত বিশাল অঙ্কের জরিমানা তার জীবনে একটা দুঃস্বপ্ন, অমানবিক ধাক্কা। কয়েক বছর আগে এল সালভাদোরের গ্যাং হুমকি ও নির্যাতন থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আসেন অর্টিজ। তার 6 বছর বয়সী একজন অটিস্টিক শিশু রয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।